এখন ঐক্যমত্য থাকা মানে এই নয় যে সবাই সবার মতামত স্থগিত রাখবেন, সবাই সবার পলিটিক্যাল লাইন গোল স্থগিত রাখবেন। এটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যার যার রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বাস্তবায়ন করার আকাঙ্ক্ষা, চেষ্টা, তৎপরতা সবই বহাল থাকে। এবং এইটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। একদিকে প্রত্যেকটি রাজনৈতিক পক্ষের তার নিজস্ব লক্ষ্য আছে, কর্মসূচি আছে, সেটা বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে, তাকে কেন্দ্র করে জনমত তৈরি করার প্রশ্ন আছে, ঐক্যবদ্ধ করার প্রশ্ন আছে। আবার একই সাথে এই যে এটার অনিবার্য প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এমনকি বিরোধ, এমনকি সংঘাত, তার মধ্যে ঐক্য রক্ষার একটা তীব্র তাগিদ, প্রায় বাধ্যতা আছে। মানে একটা কম্পালশনের মতো যে আমরা যদি না রাখতে পারি তাহলে পরিণতি অভ্যুত্থানকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, এমনকি ব্যর্থ করে তুলতে পারে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে, সে জনগণের ভেতর থেকে গড়ে ওঠা উচিত, ক্ষমতার ছায়াতলে থেকে নয়। কাজেই সেই দলের জন্যই, এবং দল যারা গঠন করবেন তাদের জন্য মুখ্য প্রশ্ন যে তারা আসলে কিভাবে দলটা গঠন করবেন, কিভাবে সেই দল জনগণের কাছে তার নিজের দল হয়ে উঠতে পারে। নতুন পুরাতনের দ্বন্দ্ব চিরকাল আছে, এবং নতুন পুরাতনের দ্বন্দ্বে আমরা সবসময় নতুনকেই সামনে জায়গা দিতে চাই, কারণ নতুনের জন্যই জায়গা ছাড়তে হবে। তাহলে পুরাতনের সাথে একটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে, যে এঙ্গেজমেন্ট ডায়ালেকটিক্যাল, মানে আপনি চান বা চান এই শব্দ ব্যবহার নাও করতে পারেন, কিন্তু যেটা একই সাথে ঐক্য এবং বিরোধের সাথে জড়িয়ে থাকে, সে ঐক্য বিরোধের মধ্যে জড়িয়ে থেকেই সে ভবিষ্যতের দিকে এগোয়। ফলে পুরাতনের সাথে ঐক্য এবং বিরোধের সম্পর্কের মধ্য দিয়ে যে নতুন, সেই নতুনই সত্যিকার অর্থে কার্যকরভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। একটা প্রশ্ন করি আপনাদেরকে, বাংলাদেশে যারা মধ্যপ্রাচ্যে যায় তারা কিন্তু ভীষণ রকমের, তাদের একটা শব্দ আছে, এই শব্দটি আমি খুব প্রবলেমেটিক শব্দ মনে করি। তারা কিন্তু একটা মানে তাদের যে নিয়োগকর্তা তাকে বলে মালিক। আপনারা যদি জেনে থাকেন, রামরুর রিপোর্টেও আছে, এই মালিকের সাথে যে চুক্তি হয় সৌদি আরবে, যে সে যদি তার মালিককে পছন্দ না হয় সে কিন্তু অন্য কোথাও চাকরি করতে পারে না, কোনো সুযোগ নেই তার, সে অধিকার নিয়ে কেউ কখনো কোনো কথা বলে না, এবং সে ফেরত আসে, তার অধিকার নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে যাদের কথা বলছি, এবং এখানে আরেকটা দুঃখজনক কি জানেন, যারা মধ্যপ্রাচ্যে যায় তারাই কিন্তু আমাদেরকে রেমিটেন্স পাঠায়। যারা কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা যায় তারা আরো দেশের থেকে টাকাটা নিয়ে যায়, দেশের টাকাটা আরো নিয়ে যায়। গল্পটা হচ্ছে এখানে, আপনি জানি ভারতের পররাষ্ট্রনীতি, ভারত বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমি ভীষণ ক্রিটিক্যাল হতে চাই, কিন্তু আমি এও বলতে চাই যে ইন্ডিয়ার রেমিটেন্সটা আসে আমেরিকা থেকে, আইটির থেকে। তাহলে এই যে গল্পটা, শ্রমিক আপনি বিদেশে দিচ্ছেন, শ্রমিক আপনি দেশে শ্রমিকের উপর নির্ভরশীল, কিন্তু আপনার দেশে শ্রমিকের অধিকার নাই কেন? আপনার দেশে শ্রমিকের অধিকার নাই কেন? যেখানে আপনার পুরো অর্থনীতির চাকা মানদণ্ড বসে আছে শ্রমিকের উপরে, আপনি ঐক্যে পৌঁছাবেন। কোথায় লেখা আছে, কে বলেছে আমি শ্রমিকদের অধিকার নিশ্চিত করব? ঐক্যের আন্দোলনে শ্রমিকের প্রতিনিধিত্বকারী কোথায়? আপনি গণতন্ত্র রক্ষার আন্দোলন করেছিলাম, আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেমেছিলাম, আমরা কোনো পপুলিজমের আন্দোলনে নামিনি। যে গরিব মানুষের ঐক্য দেখতে চাই, রাস্তায় প্রত্যেকে আজকে তার দাবি দাওয়া নিয়ে নেমেছে। আজকে দেখেন ভ্যাট 15% নতুন করে ভ্যাট ইম্পোজ করেছে। আমরা দাবি করি যে এই সরকার জনগণের অভ্যুত্থানের মধ্যে দিয়ে এখানে এসছে, আমাদের বিরোধিতা খুব একটা নাই, কিন্তু এই সরকার কি পুরানা সেই ধ্যান ধারণা এবং কাঠামোর প্রতিনিধি হিসেবে এসছে, না অভ্যুত্থানের যে মহৎ চেতনা এখানে জেগে উঠেছে সেই চেতনার সেই প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবে? আমাদের এই প্রশ্নটা কিন্তু মৌলিক প্রশ্ন। এবং এই জন্য আমরা দেখলাম যে অভ্যুত্থানের 5-7 দিনের মধ্যে শ্রমিককে গুলি করে হত্যা করে দেওয়া হলো। এখানে আদিবাসীদের অধিকার চাইতে গিয়ে এই আওয়ামী লীগ এবং শেখ মুজিবের কায়দাতেই সেইখানে নির্যাতন করা হলো। একইভাবে আজকে রাষ্ট্রটাকে এই লুটেরা ধনিক সম্প্রদায়ের যে কাঠামোটা দাঁড়িয়ে আছে সেই চেতনা এবং কাঠামো দিয়ে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে।